কি করো তুমি? আমি প্রফেশনাল মডেল। সো আজকে আমরা একজন মডেলের কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া, তোমার জীবনে ঘটেছে ঘটনাটা? আমার মায়ের ঘটনাটা আমি বলবো, মানে Okay. যেহেতু আমি দেখেছি জিনিসটা, আমার সাথেও বলা যেতে পারে। ওকে। ওখানকার না একটা নিয়ম ছিল, মেয়েদের 14 বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়া। তখন কিন্তু সে স্বাভাবিক নয়, মানে একটা মেয়েদের যে পিরিয়ড হয়, মানে তখনও কিন্তু উনি ছোট। হঠাৎ করে কয়েক বছর যায়, সে প্রেগনেন্ট হয়। যে টাইমে আমার মামা হয়েছিল, ওই টাইমটা হচ্ছে আমাবস্যাতে হয়েছিল। আমাবস্যায় নাকি কোনো বাচ্চা হলে তারা নাকি মানে খুব বীর পুরুষ হয়, না হলে চোর ডাকাত, মানে ঘরের বাড়ির বদনাম হয়। দাদু 2 বছরের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। মানে অসুস্থ বলতে শরীর ভালো যাচ্ছে না, মামা ভীষণ ড্রিঙ্ক করতো, তার বাড়িতে এসে উঠতে চায়, মানে টাকা লাগবে। জুয়া খেলতেন? হ্যাঁ, জুয়ো তো লাস্টে ভীষণ খেলতে, মানে এতটাই নেশাতে আসক্ত হয়ে গিয়েছিল। জুয়ো খেলবে, মদ খাবে, গাঁজা খাবে। আমার মা একটু মোটা সোটা, আমার বাবা একটু রোগা। মা গলা টিপে উঠিয়ে দিয়েছে পুরো আমার বাবাকে, থুতনিটা পুরো এরকম হয়ে গেছে। বলছে তোমার মাকে দেখে কিন্তু আমার সুস্থ মনে হচ্ছে না। তোমার মায়ের চোখটা প্রচুর লাল হয়েছিল। এবার আমার বাবা মাকে আটকেছে, যে তুমি যদি যাও তোমার মাকে কিন্তু আমি মেরে ফেলবো। রাগে, একটা মানুষ রাগে বলছে তুমি যদি যাও তোমার মাকে মেরে ফেলবো। এবার কি হয়েছে, রাত্রিবেলা আমি খুব ভয়ে ভয়ে শুয়েছি, জীবন নিয়ে শুয়েছি। মা এরকম করে তাকিয়ে রয়েছে আমার দিকে, বড় বড় চোখ করে, আর লাল বাল্ব জ্বলছিল। হ্যাঁ, আমি যে টয়লেটে উঠবো, লাইটটা জ্বালিয়ে, বেড সুইচ ছিল, লাইটটা জ্বালিয়েছি। আমি তুমি ঘুমাবা না, তোমার চোখে কি ঘুম নেই? বলছে তুই ঘুমা না তোর মতো, আমি তো তোকে দেখছি কতবার বাড়তে পারি। তারপরে এই ভয় লাগে না এগুলো? তারপরেও যে এগুলো তো শুনেই তো মানুষ হার্ট ফেল করে যাবে। তার পাশে শোয়াটা যে কি ডেঞ্জারাস, যে শুনতে হাসির লাগছে, কিন্তু সিচুয়েশনটা যে আমার সাথে হয়েছিল আমি জানি কি হয়েছিল। মা ও কি ভয় পেয়ে গেল, তো আমারই ছেলে, আমি ওকে কেন মারবো? নিজেই জানে না, নিজেই জানে না কখন কোন কি বলছে। তখন আর নিজের মা বলে মনে হবে না, তখন একদম অচেনা। সত্যি মনে হচ্ছিল না, কিন্তু ওই যে মা নেই যে আমার পাশে অতদিন, ওটাও খারাপ লাগছিল খুব, ওটাও আমি মেনে নিতে পারছিলাম না। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজ আমার সঙ্গে রয়েছে প্রীতি। প্রীতি, কোথা থেকে আসছো? আমি এসেছি হালিশহর। হালিশহর থেকে প্রীতি এসেছে। কি করো তুমি? আমি প্রফেশনাল মডেল আর নেল আর্টিস্ট। ওকে, গ্রেট। সো আজকে আমরা একজন মডেলের কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া, তোমার জীবনে ঘটেছে ঘটনাটা? হ্যাঁ, আমার জীবন সম্পর্কে মানে আমার মায়ের ঘটনাটা আমি বলবো, মানে যেহেতু আমি দেখেছি জিনিসটা আমার চোখের ওপরে, ওকে, আমার সাথেও বলা যেতে পারে। ওকে। সো আজকে একটা দুর্দান্ত ঘটনা শুনবো। আপনারা জানি অনেকেই অপেক্ষা করে থাকেন আমাদের পডকাস্টের জন্য প্রত্যেক সপ্তাহে, এবং আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য পডকাস্ট নিয়ে আসি। এবং আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমাদের এই সেগমেন্টটিকে আমরা কিন্তু এতটা দূর এগিয়ে আনতে পারতাম না। সো আমাদের পডকাস্টে যদি আপনিও আসতে চান, তাহলে সবার আগে যেটা করতে হবে, ভিডিওটাকে লাইক করে ফেলতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং 9875476704 এই হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আপনার ঘটনা পছন্দ হলে আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শোনাবেন সমগ্র পৃথিবীর বুকে থাকা বাঙালিকে। আমি চলে যাচ্ছি আজকের ঘটনায়। গল্পটা হচ্ছে গিয়ে আমার দিদুনকে নিয়ে। তো গল্পটা বলার আগে আমার দিদুনের ছোটবেলাটা বলতে হবে। দিদুন হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল, উনি বাংলাদেশের মানুষ। ওখানকার না একটা নিয়ম ছিল, বাচ্চাদের মানে মেয়েদের 14 বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়া। তো সেম দিদুনকেও বিয়ে দেওয়া হয়েছিল 14 বছর বয়সে। তখন কিন্তু সে স্বাভাবিক নয়, মানে একটা মেয়েদের যে পিরিয়ড হয়, মানে তখনও কিন্তু উনি ছোট্ট, সেই বয়সে কিন্তু দিদুনকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। মানে তখনও দিদুনের মনটা ওই বাচ্চা বেলার মধ্যে দিয়েই কাটতো। হঠাৎ করে কয়েক বছর যায়, সে প্রেগনেন্ট হয়, মানে স্বাভাবিক সবকিছু। তখন না বাংলাদেশে ঝামেলা হতো খুব, ঠিক আছে? ঝামেলাটা এটাই হতো যে মানে যেটা হয় না বাংলাদেশে, মানে বাঙালি থাকতে পারবে না ওখানে, মানে ইন্ডিয়াতে চলে যেতে হবে, তো ওটা নিয়ে ঝামেলা হতো। তো দিদুনরা এখানে চলে আসে। হ্যাঁ, তার আগে দিদুনের 2টো বেবি নষ্ট হয়ে যায় বাংলাদেশেই। তখন হচ্ছে গিয়ে দিদুনের পেটে আর একটা বেবি ছিল। তখন দিদুনরা আসে হচ্ছে গিয়ে কলকাতায় এসে এখানে একটা ভাড়া বাড়ি দেখে, ভাড়া ছিল দিদুন দাদু, ভালোই ছিল। বাচ্চাটা হওয়ার পর সেও মারা যায়, মানে থাকতো না কোনো বাচ্চা, মানে ঠিকঠাক বেঁচে থাকতো না। হ্যাঁ, একদম থাকতে পারতো না। তারপর হয় হচ্ছে গিয়ে আমার মা। তো আমার মা যখন জন্মায়, আমার মায়ের না ওই ঘা প্যাঁচড়া, এটা আগেকার দিনের একটা রোগ, ওরকমই মানে ঘা প্যাঁচড়া নিয়ে জন্মেছিল। সবাই বলেছিল যে মাও বাঁচবে না।
তারপর হচ্ছে গিয়ে সবাই ওই গুরুদেব বলে গুরুদেবের কাছে নিয়ে গেছে মাকে, যাতে মা একটু ঠিকঠাক থাকে, যাতে বাঁচে। তো তারপরে মা সুস্থ। এবার ঘটনাটাই ঢুকি, আমার দাদু আস্তে আস্তে একটা জমি কেনে, ঠিক আছে, খুব অল্প টাকায় কেনে আমার দাদুরই একটা বন্ধুর কাছ থেকে। মানে জমিটার কোনো দলিল কিছু ছিল না, মানে জাস্ট মুখের কথায় কেনা হয়েছিল জমিটা, মানে মুখের কথা আর কয়েকটা টাকার বিনিময়। ওখানে হচ্ছে আমার দাদু হচ্ছে সার্ভিস করতেন, তো আমার দাদু আস্তে আস্তে ওখানে একটা বাড়ি করে, রিটায়ার যে টাকাটা পায় ওটা দিয়ে বাড়ি করে। যে টাইমে আমার মামা হয়েছিল ওই টাইমটা হচ্ছে আমাবর্ষাতে হয়েছিল। আমার দিদুন দাদুন তো আগেকার লোক, তো বলতো যে ওই আমাবর্ষায় নাকি কোনো বাচ্চা হলে তারা নাকি মানে খুব বীর পুরুষ হয়, না হলে চোর ডাকাত, মানে তাদের জন্য নাকি মানে ঘরের বাড়ির বদনাম হয়। তাই দাদু বলেছিল দিদুনকে, তার মধ্যে ছেলে হয়েছিল যেহেতু, দাদু বলেছিল দিদুনকে একে নুন খাইয়ে মেরে ফেলো, লাগবে না এরকম বাচ্চা আমার। এই দিনে যারা হয় তারা খুব বীর পুরুষ হয়, না হলে তারা চোর ডাকাত হয়, আমার এমন বাচ্চা লাগবে, হ্যাঁ খারাপ করে, তো আমার এরকম বাচ্চা লাগবে না। তো এবার স্বাভাবিক মারা তো কোনোদিন এগুলো করতে পারে না, না তো দিদুনও করতে পারেনি। দিদুন খুব আগলে আগলে রাখতো মামাকে, কিন্তু হঠাৎ করে না দেখতো যে দিদুন আর দাদুর মধ্যে খুব ঝামেলা, কিন্তু সম্পর্কটা কিন্তু এরকম ছিল না। দিদুন দাদু ভীষণ দুজনকে নিয়ে চিন্তা করতো। হঠাৎ করে আমার দিদুন আমার দাদুকে সন্দেহ করা শুরু করে, মানে কোনো কারণে সন্দেহ করতো, মানে খুব খুব বাজেভাবেও সন্দেহ করতো, মানে একটা ঝামেলার সৃষ্টি হতো। আগেকার দেখবে মানুষটা না ঠিক পড়াশোনা অত একটা জোর দিত না, করলেও হতো না করলেও হয়। তেমন আমার মায়েরও খুব একটা পড়াশোনা করা হয়নি, মামার তো হয়নি, মামা একটু ওই মেজাজি ছিল, কিছু বললেই রেগে যেত, করবো না আমি এটা, পারবো না, এরকম। আস্তে আস্তে এরকম ভাবে বড় হচ্ছে সবাই, মায়ের বিয়ে হয়ে যায়। দাদু 2 বছরের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে, মানে অসুস্থ বলতে শরীর ভালো যাচ্ছে না, এই রোগ সেই রোগ এরকম হচ্ছে। আর মামা ভীষণ ড্রিঙ্ক করতো, ভীষণ পরিমাণে ড্রিঙ্ক করতো, আর বাড়িতে এসে অত্যাচার, মানে টাকা লাগবে, আমার টাকা চাই, যে করে হোক টাকা চাই। হ্যাঁ, এটা একটা ছিল। জুয়া খেলতেন? জুয়ো তো লাস্টে ভীষণ খেলতে, মানে ভীষণ পরিমাণে। এবার কি হয়, দাদুকে একটু ভয় পেত মামা, মানে দাদুর কথা শেষ কথা। এবার দাদু যখন অসুস্থ হয়ে যায় তখন তো কাকে ভয় পাবে, তাই না? তখন দাদুর ওপরে অত্যাচার করতো। দাদু যেহেতু পেনশন পেত, পেনশনের টাকা লাগবে, ঠিক আছে। এবার দাদু তো দিত না, আর আমার মাই হচ্ছে সমস্তটা দেখাশোনা করতো, যেহেতু আমার মায়ের বিয়ে হয়েছে পাশের পাড়াতেই, মানে এই বাড়িতে এসে মানে দেখাশোনা করে আবার চলে যেত ওই বাড়িতে। তখন আমি খুব ছোট, প্রায় হয়তো 2-3 বছর বয়স, কিন্তু আমার মনে আছে স্পষ্ট সবকিছু, হ্যাঁ আমি ভুলিনি। তো আমিও আসতাম দিদুন বাড়িতে, খেলাফেলা করতাম, চলে যেতাম। আর মামা সারাদিন থাকতো না, আসতো হচ্ছে ঠিক রাত্রির বেলাটা, মানে উনিও কাজ করতো, উনিও মিলে সার্ভিস করতেন, ঠিক আছে। আসতো হচ্ছে রাত্রিবেলাটা, এসে ওরকম ঝগড়া ঝামেলা করে টাকা পয়সা নিয়ে আবার সকালবেলা চলে যেত। হ্যাঁ, এটা হচ্ছে খুব একটা ব্যাড হ্যাবিট ছিল আমার মামার। তো তারপরে আস্তে আস্তে দাদু মারা যায়, নর্মালি খুব সুগার হয়েছিল। এবার সেটা চেক ফেক করতো না, শুধু খেতে ভালোবাসতো আগেকার মানুষ। এবার হচ্ছে গিয়ে দিদুন বাড়িতে একা। এবার দাদু যে পেনশন পেতো সেই পেনশনটা তো দিদুনের নামে হলো, দিদুন পেনশন পেতো। আবার দিদুন খুব ভালোবাসতো মামাকে, মামা বলতে অজ্ঞান, ঠিক আছে, ছেলে বলে কথা। এবার হচ্ছে গিয়ে ব্যাপারটা এখান থেকে স্টার্ট হলো। মামা এরকম এসে ঝগড়া করতো রাত্রিবেলা, দিদুন আমার মাকে এসে বলতো, মা হচ্ছে কি মা বলতো যে আমি কি করব বলো, আমি তোমাদের ঝগড়ার মধ্যে ঢুকলে তোমরা 2 দিন পরেই ঠিক হয়ে যাবে, মাঝখান থেকে আমি খারাপ হয়ে যাব, তোমার ছেলেকে তুমি বোঝাও, এরকম বলতো। তো দিদুন বুঝাতো, কিন্তু মামা বুঝতো না। মা ভাবতো যে দিদুন একা একা থাকে বাড়িতে, ওরকম সারাদিন এরকম মামা এসে ঝগড়া ঝামেলা করে, তার দিদুন যদি একটু অন্য জায়গায় থাকে ভালো থাকবে। তো মা আর আমার বাবা মিলে বলেছিল যে আমাদের বাড়িতে চলে আসতে, তাহলে ভালো থাকবে, আমাদের সবার সাথে থাকবে। তো দিদুন সেটা যাবে না, মেয়েদের বাড়িতে নাকি থাকতে নেই মাদের, এটা আগেকার মানুষ এরকম বলে যে থাকতে নেই, থাকা যায় না ওরকম ভাবে, তোর বাড়িতে গিয়ে আমি কি করে থাকবো, তোর শ্বশুর শাশুড়ি আমাকে কি বলবে, মাকে নিয়ে এসেছিস, ভালো কথা। তাই দিদুন আসতো না। তাই আবার মা ভেবেছিল যে একটা কোনো কাজের সাথে দিদুনকে অ্যাটাচ করলে দিদুনের মন ভালো থাকবে, তাই দিদুন বাচ্চা দেখার কাজ করতো, সকালবেলা যেত আর সারাদিন ওখানে কাটিয়ে রাত্রিবেলা বাড়িতে ব্যাক করতো। মামা সেটা বুঝে গেছে যে মা বাড়িতে রাত্রিবেলাই আসে, মানে ওকে মানে মামাকে বলা হয়নি যে দিদুন কাজ করবে বা কিছু বলা হয়নি, তাহলে তো আরো টাকা চাইবে। এবার দিদুন যখন রাত্রিবেলা আসতো এরকম ঝগড়া ঝামেলা লেগেই তো থাকতোই। দিদুন ইদানিং ফিল করছে দিদুনের বুক, মানে শনি মঙ্গলবার
বুকটা ঠিক ভারী হয়ে আসতো রাত 2টোর পর, এতটাই মানে প্রচন্ড মানে পাথর কেউ চাপা দিয়ে রেখেছে বুকের ওপরে, এতটাই দিদুনের কষ্ট হতো, তখন নিঃশ্বাস নিতেও কষ্ট হতো। তো সেই কথাটা আমার মাকে বলে, মা ডাক্তার দেখাতে নিয়ে গেছে, মা ভেবেছে বয়স হয়েছে কিছু হয়তো হয়েছে তাই ডাক্তার দেখাতে নিয়ে গেছে। নর্মাল, সবাই নর্মাল, ইনফ্যাক্ট মামা জিনিসটাকে এখনো পর্যন্ত নর্মাল নেয়। যাই হোক, আমি পরে বলছি কথাটা। যখন দিদুনকে ছাড়তে আসে বাড়িতে, এরকম মামা ঝগড়া করছে, মানে বাড়ির যে কাঁসার থালা বাটি ওগুলোও বিক্রি করতো, মানে এতটাই নেশাতে আসক্ত হয়ে গিয়েছিল, মানে ওগুলো সব বিক্রি করে সে হচ্ছে গিয়ে জুয়ো খেলবে, মদ খাবে, গাঁজা খাবে, ঠিক আছে, এরকম টাইপের হয়ে গিয়েছিল। এবার একদিন আমার মা বলছে এগুলো তো ছাড়ানোর জন্য কিছু করা দরকার। তো ওই যে মেডিসিন পাওয়া যায় না। অবিবাহিত ছিলেন? হ্যাঁ, অবিবাহিত ছিলেন। তখন বয়স কত মামার? তখন মামার বয়স তো আমি সঠিক বলতে পারবো না, তাও 30 না হলেও 28 ওরকম তো হবে, ঠিক আছে। এবার তো আমার মা বললেন তাহলে যেগুলো ওষুধ পাওয়া যায় ওষুধ দিয়ে নেশাটাকে আগে ছাড়াই, তাহলে ভালো হলেও হতে পারে। অনেক চেষ্টা করে, আর ওগুলো ওই মেডিসিনগুলোর দাম না খুব কস্টলি হয়, খুব কস্টলি, খুব খাইয়েছিল আমার দিদুন। কিছু 3-4 বছর কিন্তু ঠিক ছিল পুরো। এবার একদম ঠিক ছিল, রেগুলার কাজে যেত, কাজ থেকে বাড়িতে আসতো, নিজে রান্না বান্না করতো, দিদুনকে দিয়ে আসতো, মানে একদম স্বাভাবিক হয়ে গেছিল সবকিছু, ঠিক আছে। এবার হচ্ছে মা বললো এবার ওর তো বয়স হয়েছে, এবার ওকে একটু বিয়ে দিয়ে দিই, তাহলে আরো ভালো হয়ে যাবে। মেয়ে দেখা স্টার্ট হলো, তখন আমি খুব ছোট্ট, সেই যেতাম মামার বিয়ে হবে বলে কথা, মেয়ে দেখতে যাবো, মিষ্টি খাবো। এবার তো গিয়েছি, অনেক মেয়ে ফেয়ে দেখা হয়েছে, তো ফাইনালি মামার বিয়ে ফাইনাল হলো। এবার সেদিনকার কথা বলে, যেদিন মামার বিয়ে ছিল আমি তখন খুব ছোট, প্রায় আমার বয়স হয়তো 5 বছর হবে। এবার আমার বয়সে আরো অনেকজন আছে বিয়ে বাড়িতে, আমরা সবাই লুকোচুরি খেলছিলাম। আমি গিয়েছি বাথরুমে লুকোতে, আর আগে মানে আমার মামা বাড়ি না একটু অবস্থাটা একটু খারাপ, ঠিক আছে। তো মামা বাড়ির বাথরুমটা ঠিক বাইরে, মানে ঘরের সাথে অ্যাটাচ না, একটু অনেকটা দূর। আগেকার মানুষের দেখবেন বাথরুমটা একটু দূরে হতো, তো ওরকম দূরে বাথরুমে আমি লুকিয়েছি, ঠিক আছে। আমি না দেখতে পাচ্ছি কিছু থেকে একটা রক্ত বেরাচ্ছে, হ্যাঁ, আমি না মানে স্পষ্ট বুঝতে পারছি নাকি, ঠিক আছে। এবার যখন লাইটটা জ্বালাই তখন দেখি যে একটা কেমন মানে থকথকে থলির মতন, যেটা দিয়ে ব্লাড পড়ছে, মানে অনবরত গড়াচ্ছে, মানে ওরকম কিছু একটা পড়ে রয়েছে। এবার আমি মাকে ডেকে এনেছি, মা চলো দেখবে, চলো কি একটা আর রয়েছে জানি। মা আমাকে বকলো, মারলো, আমি তো বুঝলাম না কি হলো, ঠিক আছে। মা বলছে হ্যাঁ এখানে কি করতে এসেছিস তুই, এখানে কি খেলার জায়গা নাকি? মানে এখনো আমার মাথার মধ্যে ওই কোশ্চেনটা ঘুরে, ওটা কি ছিল, মানে এরকম বড় একটা পিণ্ডর মতন, ঠিক আছে, কিন্তু রক্ত পড়ছে, মানে অনবরত গলে গলে পড়ছে, ঠিক আছে। দেখেও ঘেন্না, মানে ঠিক বুঝতে পারছি না জিনিসটা কি, ঠিক আছে, মানে ঠিক নাভিও না, কিন্তু নাভির পোর্শনটাও ঠিক আছে, আমি বুঝতে পারছি না কি, ঠিক আছে। তখন আমি আবার সব বান্ধবীগুলোকে বলছি, জানিস আমি এরকম দেখেছি। তখন আবার ওরা আবার ওদের মায়ের কাছে গিয়েছে, ঠিক ওর মারা বলছে যে মা বাচ্চাগুলো পেকে গেছে, এরকম করে বলছে, কিন্তু মানে জিনিসটা জানি না এরভাবে কি করে বুঝতে পারছো না যে কেন এটা নিয়ে এত কথা হচ্ছে, ঠিক আছে। এবার আবার একটা ঠাম্মা বলছে বিয়ে বাড়ির মধ্যে এই সমস্ত অশুভ জিনিস কোথা থেকে এলো এগুলো, ঠিক আছে, এরকম করে বলছে এগুলো কার জরায়ু, এরকম সামথিং কিছু বলছে, ঠিক আছে। এবার তো সেটা তো আমি বুঝতে পারিনি তখন। তো যাই হোক, তারপর মামার বিয়ে হলো, খুব ভালো মতনই সব যাচ্ছিল গত 1 বছর 2 বছর। তারপরে হচ্ছে গিয়ে আবার স্টার্ট হয়ে যায় ঝামেলা। মামিকে মানে মামির বাড়ির পরিস্থিতি একটু ভালো ছিল, ঠিক আছে, তো মামির কাছে টাকা চাওয়া স্টার্ট করে। দিদুনের কাছে তো চাইতোই, আর দিদুনের খুব বাজে অভ্যাস ছিল, যখন পেনশন আর উনি ওনার টাকা পেত তখন ফার্স্টে ছেলেকে দেবে অর্ধেক, তারপরে নিজেকে দেবে, ইনফ্যাক্ট আমাদেরকেও সবাইকে দিত টাকা, কিন্তু ওনার ছেলেকে ফার্স্টে দেবে। ব্যাপারটা হচ্ছে এরকম ছিল, মানে ছেলে অন্ত প্রাণ, এরকম ঝামেলা ঝঞ্ঝাট হতো। এবার মামি প্রেগনেন্ট হলো, তো মামি চলে গেল নিজের বাড়িতে, মামার ঝগড়া স্টার্ট বাড়িতে। এবার হচ্ছে গিয়ে মা বললো তোমাদের একটা গৃহস্থ বাড়ি, কোনো পুজো আচ্ছা করো না, কিছু করো না, আমার একটা ছোট সিংহাসন আছে, তুমি ওটা নিয়ে গিয়ে বাড়িতে ঠাকুর পাতো, ঠাকুর পেতে পুজো দাও। দিদুন মাকে বলছে আমি সময় পাবো কখন, আমি কাজ থেকে আসি 8টার পরে। মা বলছে যখনই আসো তোমাকে পুজো দিতেই হবে বাড়িতে। দিদুনকে বলার পর দিদুন ওটাই করে, গিয়ে ঠাকুর পাতে বাড়িতে আসে, রাত্রিবেলা এসে পুজো দিচ্ছে। মামা ঢুকে সিংহাসন দিল আচার মেরে ভেঙে, বলছে পুজো চলবে না এই বাড়িতে কোনো পুজো হবে না, বলছে আমি যতদিন থাকবে এই বাড়িতে কোনো পুজো আচ্ছা হবে না। দিদুন দৌড়েই আমাদের বাড়িতে, তোর মামা এরকম বলছে আমি পারবো না করতে। আমার বাবা গেল, পাড়ার সবাই গেল, বুঝালো,
শান্ত হলো। পরের দিন আবার পুজো আচ্ছা করছে, ঠিক আছে। যখনই পুজো করতো তখনই দেখতে ধূপকাঠি নেই, কে নিয়ে চলে গেছে, দেশলাই নেই, কে নিয়ে চলে গেছে, ঠাকুরের ফটো নেই, উড়ে গেছে, একা একাই উড়ে যেত নাকি ঠাকুরের ফটো, নাকি মামা ছিঁড়ে ফেলতো, আমরা মানে ওটা জানি না কিছু, ঠিক আছে। তো পুজো আচ্ছা হতো না ওই বাড়িতে, মানে একটা মানে মানুষের বাড়িতে কি হয়, কোনো অকেশন পারপাসে একটা পুজো হয়, ওই বাড়িতে কোনো পুজো হতো না। এবার মা বলছে কি হাত ফাত দেখাবো, মানে দিদুনকে জিজ্ঞাসা করছে তুমি হাত দেখাবা, হাত দেখিয়ে দেখো কিছু হয় কিনা, কিছু জানা যায় কিনা। হাত দেখিয়েছে। এবার হাত দেখানোর পর ওই লোকটা আমার দিদুনকে বলেছে কি দেখো তোমার ছেলেকে শান্ত করাতে হলে আগে তোমার ছেলেকে নিয়ে আসতে হবে, শান্ত ওভাবে হবে না, ওভাবে আমি তাবিজ দিয়ে দেবো, তোমার ছেলেকে পড়াবে, আগেকার মানুষ যেগুলো বিশ্বাস করে ওরকমই। তো এরকম মামাকে বলেছে, মামা বলছে আমি তো কোনোদিনও যাবো না, আমাকে মেরে ফেললেও আমি যাবো না, এরকম। আবার ওই রিপোর্টটা গিয়ে আবার দিদুন ওনাকে বলে এরকম আমার ছেলে আসবে না, পসিবল নয়। তখন বলছে কি ছেলে আপনার যে আপনার কোনো কথাই শোনে না। এবার তখন আমার মা এরকম বলছে ওই বাড়িটা না ঠিক নর্মাল নয়, ওই বাড়িতে পুজো আচ্ছাও দেওয়া যায় না, ঠিক আছে। তখন উনি বলছে একটু ওই বাড়ির মাটিটা নিয়ে আসবেন, আমি একটু দেখবো মাটিটা কেমন। তো মা বলছে ঠিক আছে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমার মা না অত একটা বিশ্বাস করে না এগুলো, আমার দিদুন বিশ্বাস করে কিন্তু আমার মা বিশ্বাস করে না। মা বলছে হুর এগুলো কিছুই হয় না, এনারা টাকা খাবে শুধু, ঠিক আছে, এগুলো কিছুই করবে না আদেও। মাটি নিয়ে গেছে, আমার দিদুন নিয়ে গেছে, মা যায়নি, দিদুন নিয়ে গেছে মাটি শুখে। ওনারা বলছে বাড়িতে পিছাস আছে, পিচাস এরকম সামথিং, পিশাচ আছে, হ্যাঁ ওটা আছে। এবার তো দিদুন আমাকে বলছে যে আমি তখন ছোট, তখন আমাকে বলছে তোমার মা আছে বাড়িতে, খুব মানে কাঁদতে কাঁদতে এসেছে, বলছে। এবার আমার মাকে বলছে চনা একটু চনা, উনি কি বলছে একটু শোন, আমি একা একা বুঝতে পারছি না, আমার হাত পা কাঁপছে, এত বছর ওই বাড়িতে আমি রয়েছি কিছু বুঝতে পারছি না। আর মা বলছে তোমাকে যেতে কে বলেছে, তোমার টাকা বেশি হয়েছে, তুমি কি টাকা দেবো ওনাদেরকে, ওনারা ভয় দেখাচ্ছে টাকা নেওয়ার জন্য, ঠিক আছে, তুমি যেও না। আচ্ছা, মা তার মানে হচ্ছে যখন মাটি নিয়ে যেতে বললো তখনই মা যায়নি, হ্যাঁ তখনই ঘুরে গেছে। মা বলছে না আমি যাবো না, কিন্তু অন্যদিকে মা নিজেই বলেছিল যে হাত দেখাতে যেতে। হ্যাঁ বাট আমার মা তখন বলছে যে এগুলো কিছু হয় না, ঠিক আছে। মা বলছে এটা কিছুই হয় না এগুলো, মা দিদুনকে বোঝাচ্ছে, বাট দিদুন বুঝতে চাইছে না, দিদুন বলছে না আমি যাবো। এবার তখন আমার মাকে খুব জোর করে তখন বাবা বলছে যাও না দেখো না কি বলছে, তখন আমার মা গেল। মানে আমি একটা জিনিস বুঝলাম না যে মা তাহলে নিজেই কেন হাত দেখাতে যাওয়ার কথা বললেন যখন উনি নিজে বিশ্বাস করতেন না? না এটা বলেছিল যে হাত দেখাতে গেলে কোনো পাথর ফাথর দিলে হয়তো ঠিক হবে। এবার এখানে তো ভূতের ব্যাপারটা চলে আসছে না ব্যাপারটা, এবার সেটা আমার মা বিশ্বাস করে না। মা বলে এই ভূত পেট বলে কিছু হয় না, ঠিক আছে। এবার মা বলে এরা হচ্ছে ভয় দেখিয়ে টাকা খায়, বুঝলেন। এবার সেটাই কি মেন প্রবলেম। আমার মা গিয়ে যখন আমার দিদুনকে নিয়ে গিয়েছিল তখন গিয়েছিল যে পাথরের জন্য, পাথর দিলে হয়তো মামা শান্ত হবে, কিন্তু তখন বলেছিল যে দেখো পাথর দিলেই তো শান্ত হয় না, ওর জন্য তাবিজ লাগে, ঠিক আছে, সবকিছু পাথরে হয় না। তো মামাকে দেখতে চেয়েছিল, মামা তো আসবে না। তখন উনি বলেছিল যখন মামা আসবে না তখন মানে নিশ্চয়ই তো কোনো কারণ আছে, আপনার এটা কেমন ছিল যে আসতেই চাইছে না এখানে, ঠিক আছে। তো মানে উনি নিজে থেকেই বলেছে বাড়ির মাটি নিয়ে আসবে, এরকম গন্ধ সুখে কি সমস্ত ওরা মন্ত্রফন্ত্র বলে দেয়, ঠিক আছে। তো তারপরে কি আমার মা দিদুনকে বলছে যে তোমাকে যেতে হবে না, তোমাকে এই সমস্ত জায়গায় যেতে হবে না, এগুলো ফালতু জিনিস, এটা টাকা, তোমাকে টাকা চাইবে, ফার্স্টে টাকা চেয়ে মানে তোমাকে কাজটা করবে, আদেও এগুলো কিছু হয় না। আমার বাবা বলছে যাও না দেখো না কোথায় যেতে বলছে। মা তখন বলছে আরে আমার মায়ের মাথা খারাপ হয়ে গেছে, ছেলেকে নিয়ে পাগল, এদিকে ছেলে পৌঁছেই না, ঠিক আছে। আমি বলি আমার কাছে এসে থাকবেও না, তো গেছে। তখন উনি বলেছে যে ওই বাড়িতে অনেক আগে কোনো সময় কবর দেওয়া হতো ওখানে, তো ওখানে যারা থাকবে খুব আস্তে আস্তে জিনিসটা ধ্বংস হবে, মানে বোঝা যাবে না, তুমি বুঝতে পারবে না যেটা ধ্বংস হচ্ছে কোনো কিছুর কারণে, খুব স্লো প্রসেস, স্লো। ওই টাইমটা আমার মা আর দিদুন খুব একটা মানে আমার মা খুব বিশ্বাস করছে না আর বিশ্বাস করছে ওরকম একটা টাইপের। তখন উনি আমার মাকে বলছে শুধু আপনাদের বাড়িতে নয় পাশের বাড়িতেও হয়, আপনি গিয়ে একটু জিজ্ঞাসা করবেন, কেন ভিটে গিয়ে আপনাদের ভিটে না, ভিটে অনেকটা জুড়ে হয় ভিটে, মানে আমরা ভাবি যে ভিটে আমরা যেটুকু জায়গায় থাকি ওটাই ভিটে, একদম নয়, ভিটে কিন্তু অনেকটা জায়গা জুড়ে হয়, ঠিক আছে। বলছে ওই পাশের বাড়িগুলোতেও এরকম ঝামেলা ঝঞ্ঝাট মদের নেশা এরকম রয়েছেই, এরকম বলছে। তো মা খুব একটা বিশ্বাস করেনি, মা আবার দিদুনকে নিয়ে চলে এসেছে, মা বলছে কিছু হবে না, ছাড়ো তো কিছু হবে না। আমি বড় হয়ে গিয়েছি, আমার ভাই হয়েছে,
তো তারপরের কথা বলছি, মানে কিছু দিন পর মানে মামির আর একটা বেবি হয়েছে, ঠিক আছে, ভাই হয়েছে। আমার ভাই তখন হয়তো ক্লাস 5-এ পড়ে, আমি হয়তো ওই মাধ্যমিক দেব ওরকম সময়। আমার দিদুন হঠাৎ অসুস্থ, মানে হঠাৎ করে অসুস্থ, মানে কি হয়েছে, জ্বর হয়েছে। মা দেখতে গেছে, মা খাবার ফাবার নিয়ে গেছে, ঠিক আছে, মামা কথা বলছে না কারোর সাথে, মামি বলছে দেখো না দিদি মায়ের এরকম শরীর খারাপ। মামি কিন্তু ভালোবাসতো, কিন্তু আমার মামা আমার মামিকে বলতো তুমি আমার মাকে দেখবে না, আমার মাটা খুব শয়তান, তুমি আমার মাকে কিন্তু দেখবে না, ঠিক আছে, এরকম, মানে জানি না মেন্টাল কিনা, বাট এরকম টাইপসের ছিল। এবার মামিও খুব চিন্তিত আমার দিদুনকে নিয়ে, আর মামির দুটো বাচ্চা নিয়ে না, মানে মামি নড়তে চড়তে পারতো না, তার মধ্যে ওরকম মামা এসে ওরকম ঝগড়া করতো বাড়িতে। আমার দিদুন অসুস্থ হয়ে যায়, তারপরে মা ডাক্তার দেখাতে নিয়ে যায়, ঠিকঠাক ছিল। আর আমাদের তার 4-5 দিন বাদই পুরীর ট্রিপ ছিল, আমাদেরকে যেতেই হবে। আর আমরা একটা কুকুর পুষতাম, তো কুকুরটাকে কে দেখবে, তো আমরা জানতাম দিদুন দেখবে, তো তাই জন্য আমরা মানে একটা প্ল্যান ছিল, দিদুন কুকুরটা দেখবে, আমরা ঘুরে আসবো, তারপরে দিদুনের বাড়ি চলে যাবে বা থাকলে থাকবে, এরকম প্ল্যান ছিল। এবার হচ্ছে গিয়ে, আর হ্যাঁ আর একটা কথা বলিনি, কথাটা হচ্ছে গিয়ে ওই যে বললাম না বুকে পাথর হয়ে যায় ব্যাপারটা, দিদুন ঘুমাতো শনি মঙ্গলবার, বুকটা কেমন পাথর হয়ে যেত, তো ওই কারণে দিদুন কিন্তু প্রায় আমাদের বাড়িতে রাত্রিবেলা ঘুমাতে আসতো। ওই বাড়িতে কিন্তু ঘুমাতে পারতো না রাত্রিবেলা, মানে ঘুমটা শান্তির ঘুম হতো না, মানে খুব কেউ একটা ডিস্টার্ব করছে, এরকম একটা ঘুম হতো, তাই দিদুন আমাদের বাড়িতে চলে আসতো। আর মামিরা কিন্তু ওখানে কন্টিনিউ যে থাকতো এমন না, মামি নিজের বাড়িতে যেত, এই বাড়িতে আসতো, থাকলে মামাই থাকতো, কেউ কিন্তু কন্টিনিউ ওই বাড়িতে থাকতে পারেনি আজ পর্যন্ত। আমার মা তো ওরকম প্ল্যান করেছিল, তারপর দিদুনকে ডাক্তার দেখালো, তো আমার দিদুন সুস্থ, একদম সুস্থ, কোনো অসুবিধা নেই, শুধু জ্বরটা রয়েছে, ওষুধ খেতে বলেছে ডাক্তার, বলেছে ঠিক হয়ে যাবে। তো 2 দিনের মধ্যে দিদুনের জ্বরও কমে গেল, সবকিছু একদম ক্লিয়ার, ঠিক আছে। এবার আমার মা বলছে তুমি কি পারবে যে কুকুরটাকে দেখতে আমাদের বাড়িতে এসে, তাহলে তুমি একটু কুকুরটাকে দেখলে আমরা একটু ঘুরতে যেতাম, নাহলে ওকে কোথাও রেখে যেতে হবে, এবার ছোট কুকুরটা। এবার তখন দিদুন বললো না আমি পারবো, তোরা গিয়ে ঘুরে আয়, আমি দেখে নেবো ওকে। কুকুরটা না খুব শান্ত, কিন্তু এমন না যে ও খুব দুরন্ত, বা মানে ওকে তুমি যদি ওখানে নরমাল কুকুর, মানে রাস্তার কুকুর যেমন, হ্যাঁ রাস্তার কুকুরই আমরা পুষতাম, ঠিক আছে, বাট খুব ভালো ছিল, লাইক বোঝা যেত না যে রাস্তার কুকুর, ইনফ্যাক্ট দেখেও বোঝা যেত না যে রাস্তার কুকুর, বাড়িতে পোষা হেলদি হয়ে গিয়েছিল, মানে ওকে যদি তুমি ওখানে বসতে পারো ওখানেই বসে থাকবে, নড়বেও না, টয়লেট পেলে শুধু চিল্লাবে, এরকম এতটা ছিল। হ্যাঁ, এবার দিদুনের ইসে রেখে গিয়েছিলাম, বাড়িতে এসেছি 7 দিন পর, তোষক ছিঁড়ে, মানে আয়নাটা আমাদের হচ্ছে কাঠের ছিল, আয়না চিবিয়ে, কোনাগুলো চিবিয়ে, মানে খাটের পায়াগুলো চিবিয়ে, তারপরে যে দেওয়ালে নখের স্ক্র্যাচ দিয়ে আমার পুতুলগুলো খাটের সব ছিঁড়ে একাকার করেছে কুকুরটা। এবার হ্যাঁ কুকুরটা, কোথা থেকে আমরা ঘুরে এসেছি জাস্ট, ও ঘরের যদি ওই অবস্থা দেখি কান্না মাথা গরম হয়, জুতো ফুতো ছিঁড়ে একাকার করেছে, কেন করেছে জানি না। আমার মা দিদুন এসেছে, এগুলো কেন কি করে হলো, বলছে আমি তো ওকে কালকে রেখে গিয়েছিলাম, আমাদের বাড়িতে রাত্রিবেলা গিয়ে শুয়েছিলাম, ও তো এখানেই ছিল, ওকে আমি আটকে রেখে চলে গিয়েছি। এবার মা বলছে ওকে আটকে রেখে গেলেও ওরকম কুকুর নয় যে ওরকম ছিঁড়ে ফিরে সবকিছু ছিঁড়ে ফিরে দেবে। তো যাই হোক, স্বাভাবিকভাবে মা আবার সবকিছু গোছায়, আমরা সবাই খুব ক্লান্ত, শুয়ে পড়ি। দিদুনের বাড়িতে চলে যায়, থাকতে বললেও উনি থাকতো না আমাদের বাড়িতে, ওনার ওই বাড়িটাই প্রাণ ছিল, মানে যা হবে ওই বাড়িতে হবে, এই বাড়িতে থাকবো না। এবার হচ্ছে গিয়ে ব্যাপারটা এখান থেকে স্টার্টটা হলো, দিদুন আস্তে আস্তে একটা দিক দিদুনের লেগে গেল, মানে কোনো কোনো সার নেই, না কোনো সার নেই, কোনো স্ট্রোক না, ওই জিনিসটাও কিন্তু খুব আস্তে ভাবে হলো। এবার ওই টাইমটাই হচ্ছে গিয়ে আমার দিদুনের খুব জেদ হলো, আমি এই বাড়িতে থাকবো না, আমাকে আমার বাড়িতে দিয়ে আয়। প্রত্যেক দিন কান্নাকাটি করতো এই বাড়িতে যাওয়ার জন্য। এবার আমার মা বললো ধুত, আমার এই ঝামেলা ভালো লাগছে না, আমারও 2 বাচ্চা কাচ্চা রয়েছে, ওদের পড়াশোনা রয়েছে, তার মধ্যে এনাকে এনেছি, ইনি শুধু কাঁদে ওই বাড়িতে যাওয়ার জন্য, যাও তুমি ওই বাড়িতে যাও, তুমি ওই বাড়িতে গিয়ে তুমি তোমার ছেলের বকা খাও, যাও, আমার কাছে আসবে না। আর আমার বাবা কিন্তু দিদুনকে খুব ভালোবাসতো, মানে খুব শ্রদ্ধা করতো, বলতো না যেতে হবে না, এরকম করো না, বয়স্ক মনটা খারাপ করে, 2 নাতি নাতনির জন্য এরকম করো না। দিদুন হাঁটতে পারতো না, ল্যাংড়াতে উনি চলে গেল ওই বাড়িতে, রাস্তায় বসে বসে 2 হাত দিয়ে চলে গেল ওই বাড়িতে। আমার মা রীতিমতন কাঁদছে ওইগুলো দেখে, ঠিক আছে, কাঁদছে, মামা মারলো ওই অবস্থায় দিদুনকে, এসেছো কেন তুমি এই বাড়িতে, কি করতে এসেছো? ঠিক কথাই বলতে না, অবশ্যই জন্মটা নিয়ে মানে আমার মামি আটকাচ্ছে, মামিকে মারছে, তুমি কেন আটকাবে,
ঠিক আছে। এবার মা এলো, বাবা এলো, বলছে দেখ কি করবি, তোরা দেখবি না আমরা দেখবো, সেটা একটা ফাইনাল হোক, সেটা উনি সেই বুঝে সেখানে থাকবে। এবার তো মামি বলছে না আমরা দেখবো, নিতে হবে না। মামা কোনো কথা নেই মুখে। এবার হচ্ছে আমার মামি, দেখো মামির কাজ ছিল দিদুনকে স্নান করানো, খাওয়া, মানে উনি খেতে পারতো ততক্ষণ অব্দিও এই হাতটা দিয়ে, যে হাতটা সার ছিল ওই হাতটা দিয়ে কোনো রকম খেত, আর হচ্ছে স্নান করানো, পায়খানা বাথরুমে নিয়ে যাওয়া, এটাই ছিল, আর কোনো কাজ ছিল না। মামা মামিকে মারতো, কেন তুমি এগুলো করবা, এই সমস্ত করতে হবে না, উনি ওনার মতন থাকুক। এবার হচ্ছে মেন বিষয়টা শুরু, আমাদের বাড়িতে শুরু এবার, ঠিক আছে। আর আমি না ভীষণ ঠাকুর ভালোবাসি, আমি ভীষণ ঠাকুরের ভক্ত, আমি মানে রোজ স্নান দান করে পুজো দেবো আমার মাস্ট একটা কাজ, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের বাড়িতে গোপাল রয়েছে, আর আমাদের গোপাল না ভীষণ জাগ্রত, অনেকে মানসিক করে আমাদের গোপালের কাছে, আর সেগুলো তাদের হয়ও, তারা এসে আবার গিফট দিয়ে যায় গোপালকে। তো একটা স্যার ছিল, মানে আমার স্যার, আমি ইংলিশ পড়তাম ওনার কাছে, উনি বাড়িতে আসতো পড়াতে, উনিও একটু অ্যাস্ট্রোলজি বিশ্বাস করতো। উনি এসেই ফার্স্টে বলতো তোমাদের এই গোপালটা দেখলে আমার এত ভালো লাগে, এই ঘরটাই আমি পড়াবো তোমাকে, অন্য ঘরে যাবো না, এই ঘরটা আমার খুব ভালো লাগে। উনি একটু অ্যাস্ট্রোলজির বিষয় না জানে। এবার তো যবে থেকে দিদুন আসে আমাদের বাড়ির থেকে, তবে লকডাউন হয়, সেই টাইমটা লকডাউন হয়, 2 বছর থাকার পর দিদুন লকডাউন হয়, সেই টাইমটার কথা বলি। আমার বাবা বিজনেস করে ডেকোরেটার্সের, তো আমার বাবার ব্যবসাটা আস্তে আস্তে ডাউন হয়, ঠিক আছে। সেই টাইমটা তো এমনি ডাউন চলছিল, মানে যেহেতু লকডাউন ছিল, তো তারপরেও না খুব ডাউন হয়ে যায়, মানে এতটা ডাউন হবে আশা করিনি। আর আমাদের ডাউন হলেও আমরা না ঠিক মানে হয়ে যেত কোনো রকম ভাবেও, ভালোই হয়ে যেত। দিদুন আসার পর থেকে না মানে সেই মানে জিনিসটা নেই, মানে আমাদের যে ফ্যামিলির মধ্যে যেটা মজা ছিল ওই মজাটা আর নেই। মা বাবার সাথে ঝগড়া করছে, দিদা আসার পর থেকে শুরু হয়েছে, কোনো কারণে ঝগড়া করছে, কি নিয়ে ঝগড়া করছে বুঝতে পারছি না। ভাইয়ের আমি বলছি, মা বাবা শুধু ঝগড়াই করে, এরকম ঝগড়া লেগেই থাকতো। আর আমার বাবা মানে কাজ থেকে আসে, কাজ থেকে একটা মানুষ এসে না খেতে পেলে তার তো মাথা এমনি গরম হয়ে যায়, এরকম গরম হয়ে যেত, ঠিক আছে। আমার পড়াশোনাটাও ঠিকঠাক হতো না, মা শুধু সারাক্ষণ দিদুনকে নিয়েই পড়ে থাকতো, দিদুনই সব হয়ে গেছে, ঠিক আছে। তখন আমার বাবা বোঝাতো, দেখ ওনারই তো মা, একটু তুই তোদের স্যাক্রিফাইস করতে হবে, তুই তোর ভাইকে একটু স্কুল পাঠিয়ে দে, তারপর তুই স্কুল চলে যা, মানে সব দায়িত্বটা আমার কাছে এসে পড়লো। তারপর আমাদের পড়াশোনাও ছিল, তখন আমি হয়তো 11-এ পড়ি। আমাদের না 2টো ঘর, আমরা সামনের ঘরে থাকতাম, পেছনের আমাদের 3-6-7টা ঘর আমাদের। এই কোনার ঘরটা হচ্ছে দিদুন থাকতো, আর ওখানে পায়খানা বাথরুম টাইপের করে দেওয়া হয়েছিল, যেহেতু উনি উঠে বাইরে বেরাতে পারতো না, মানে বাইরে অব্দি আসতে পারবে না। আর আমাদের বাথরুমের স্টেপটা একটু উঁচুতে। এবার জিনিসটা হয়েছে কি, আমার দিদুনের সমস্ত কিছু করার জন্য একটা আয়া রাখা হয়েছিল, আমার মা আয়াকে ছাড়িয়ে দেয়, ছাড়িয়ে মা বলে যে আমি সমস্তটা করবো। ইনফ্যাক্ট আমার মা কিন্তু সুগার আছে, প্রেশার আছে, পেশেন্ট, ঠিক আছে, তার মধ্যে মা সমস্তটা করবে। ওই নিয়ে একটা ঝামেলা বেঁধেছিল আমার বাবার সাথে, কেন তুমি সমস্তটা করবে, ঠিক আছে, তোমার কি দরকার পড়ছে, উনি ওনার যে টাকাটা পায় ওনারটা দিয়ে আয়া হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে, তুমি কেন, লজিক্যাল কথা, হ্যাঁ কেন করবে না, তুমি জানো না ওরা ঠিক করে করে না, আমাকেই করতে হবে। মা বাবা বলছে যা ইচ্ছা করো, তুমি এবার যদি রোগে পড়ো আমি ডাক্তার দেখাতে পারবো না, এই ঝামেলা আমার পোষাচ্ছে না। মানে দিন দিদুন কথা বলাটাও বন্ধ করে দিল, কথা বলতে পারতো না। আর একদিন আমি দিদুনের ঘরে গিয়েছিলাম, মা সন্ধ্যাবেলা টিফিন দিত, কার সাথে কথা বলছে একা একা, কাউকে একটা ডাকছে, সে বলছে পাশে বসতে, খাটের পাশে বসতে, ঠিক আছে। এবার আমি মাকে গিয়ে বলছি, জানো মা এরকম হয়েছে, কাকে জানি একটা পাশে আসতে ডেকে বলছে বসার কথা। মা বলছে তুই বুঝবি না ওগুলো, তুই নিজের কাজ কর। হ্যাঁ, আমি ভাইকে বলছি, ভাই এরকম হয়েছে জানিস, দিদুন মনে পাগল হয়ে গেছে, চ দিদুনকে দেখে আসি, গিয়ে দেখবি। আমরা ওরকম গল্প করছে কার সাথে, ভাই বলছে দিদি আমার ভয় করছে। আচ্ছা ঠাম্মা আছে তো পেছন ঘরে, কিছু হবে না। আর ঠাম্মারে কি করতো, দরজা ফরজা দিয়ে ঠাম্মারা টিভি দেখতো ঠাম্মাদের মতন, আর দিদুন এই ঘরে থাকতো। আর গেছি এরকম, দিদুন কার সাথে একটা কথা বলছে, ঠিক আছে, হাসতে হাসতে কথা বলছে, মানে কথা বলতে পারতো না, মানে ইশারায় বোঝাচ্ছে, এরকম করে বলতো, ঠিক আছে। এবার আমি মাকেও ডেকে নিয়ে গেছি, মা তো বিশ্বাস করছে না। বাবাকে বলছি, বাবা জানো, বাবা বলছে ওর বয়স হয়েছে তো, তুই বুঝবি না, ছাড় বাদ দে। এবার আমার মাকে দেখি ঝগড়া আমাদের বাড়িতে, প্রচুর ঝগড়া আমার বাবার সাথে, এমন ঝগড়া মানে খাওয়া দাওয়া হতো না, শুধু ঝগড়াই হতো। আর আমার মা সেপারেশন হয়ে গেছিল দিদুনের সাথে, মানে আমাদের সাথে আর থাকতো না,
দিদুনের সাথে অ্যাটাচ হয়ে গিয়েছিল, মানে সব জামা কাপড় নিয়ে দিদুনের ঘরে চলে এসেছে, বলেছে তোর বাবাকে তোরা দেখবি, আমি পারবো না দেখতে, তোর বাবার সাথে তোরা থাক, আমি থাকবো না, এটা হয়েছিল। এবার যেহেতু মা এই পেছনের ঘরে চলে আসে, তো আমি রান্না বান্না করতাম, দিদুনকে খেতে দিতাম, কি করব, মানে সেই টাইমটা না বুঝতে পারতাম না অতটা। এবার আস্তে আস্তে কি হয়, আমার মা দেখতাম শুধু দিদুন, মানে দিদুন ছাড়া আর কিচ্ছু চেনে না, আমাদেরকে তো চিনছেই না আমরা কে। এবার আমার বাবা বলছে চত দেখি ওই ঘরে কি করছে তোর মা, দেখে দিদুনকে জড়িয়ে শুয়ে রয়েছে আমার মা এরকম ভাবে জড়িয়ে, মানে একটা বাচ্চাকে যেভাবে প্যাম্পার করে, দিদুনের জন্য আয়না কিনেছে, চিরুনি কিনেছে, তারপরে এমনি ওগুলো তো কেনাই হতো, কিন্তু মানে অন্য টাইপের কিনেছে, মানে যেগুলো সুন্দর দেখতে, একটু পাউডার কিনেছে, ক্রিম কিনেছে, দেখে দিদুনকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে, ঠিক আছে। আর দিদুন না সে এরকম করে বসেই রয়েছে, মানে উনি মানে কিছু বলতে পারছে না, না কিছু করতে পারছে, ঠিক আছে। এবার আমার বাবা বলছে কি গো তুমি রান্না বান্না করবা না, ছেলে মেয়েগুলো কি খাবে না? যেই ধাক্কা মেরেছে এরকম করে এভাবে তাকিয়েছে, বলছে কি হয়েছে? বলছে রান্না বান্না করবে না? হ্যাঁ কি আমার ভাল লাগছে। আমার বাবা চিল্লে, হঠাৎ করে আমার বাবার মাথা গরম, কি হয়েছে সারাক্ষণ এখানে এসে পড়ে থাকো, এই গন্ধের মধ্যে থাকো কি করে তুমি, চলো ঘরে চলো। আমার মা উঠলো, বাবাকে এভাবে ধাক্কা মারলো। আমার মা একটু মোটা সোটা, আমার বাবা একটু রোগা, বাবা পুরো এরকম হয়ে গেল। মা গলা টিপে উঠিয়ে দিয়েছে পুরো আমার বাবাকে, ঠিক আছে, পুরো গলা ধরে এভাবে উঠিয়ে, মানে থুতনিটা পুরো এরকম হয়ে গেছে। দিদু মানে আমার ওই ঘরে ঠাম্মা থাকে, ঠাম্মা বেরিয়ে এসেছে, আমার বাবা ছিল মানে এখানে আমার বাবা, এখানে আমার মা, এভাবে গলা ধরে উঠিয়েছে। ওই পাশে হচ্ছে আমার ঠাম্মা, এই পাশে হচ্ছে আমি, ঠিক আছে, আমি আর আমার ভাই তো আমার ভয়, মানে আমার ভাই কি করবে বুঝতে পারছে না, বাচ্চা মানুষ। এবার আমার বাবা বললাম তো ডেকোরেটার্সের বিজনেস, তো ছাতা ছিল, ছাতার রড ছিল, বড় বড় যে ছাতাগুলো না, ছাতার রড দিয়ে মায়ের হাতের মধ্যে মেরে দিয়েছে। মানে আমনালে ছাড়ানো যেত না ওই টাইমটা, ভাই। আচ্ছা, মানে ওই সিচুয়েশনটা ভাই মেরে দিয়েছে, মানে ভাই কাজ যে কি করবে বুঝতে পারছে না, মায়ের হাতে ফট করে মেরে দিয়েছে ভাবে, তাও ছাড়ছে না, মানে খুব জোরে লেগেছে, রীতিমতো ওখানটা পুরো ফুলে গেছে সাথে সাথে, ছাড়ছে না। এবার আমি বলছি তুই সর, আমি মাকে ধাক্কাচ্ছে, আমি জানো তো ঠাকুর বলে কিছু হয়, এরকম করো না বাবাকে। যে বলেছে হাসছে, ছেড়ে দিয়েছে, সাথে সাথে ছেড়ে দিয়ে হাসছে। ওই সিচুয়েশনগুলো আমি নিজের চোখের সামনে দেখেছি, ওই সিচুয়েশনগুলো। তখন হচ্ছে গিয়া মা ছেড়ে দিয়ে দিদুনের ঘরে ঢুকে গেছে, ঢুকেই দরজা দিয়ে দিয়েছে, যা তোরা তোদের মতন থাক, আমি আমার মতন থাকি। আর দিদুনের ঘরে একটাও মানে যেতে ভালো লাগতো না, একটা অসুস্থ মানুষ, অসুস্থ ঘর, গন্ধ ভালো লাগতো না। আর উনি খুব ভালোবাসতো জায়গাটা। আমি বললাম আমি একটু ঠাকুর ভালোবাসি, স্যারকে বলেছি কথাটা। স্যার বলছে কি আমি আসবো তোমাদের বাড়িতে, আসাটা কি উচিত হবে? আমি কি আসুন না স্যার, একটু এসে দেখুন না কি হয়েছে, আমি তো বুঝতে পারছি না কি করব। বাবাকে বলেছি, বাবা স্যারকে ডেকেছি। বাবা বলছে কি বলছে তো স্যার আসবে? আমি বললাম হ্যাঁ আসবে মনে হয়, এসেছে স্যার এসেছে। মাও তখন বেরিয়েছে। স্যার বলছে তোমাদের বাড়িতে ঢুকবো কি করে? তোমার মা আমার দিকে এমন ভাবে তাকিয়ে, মানে আমাদের না দুটো গেট, একটা হচ্ছে আমাদের সামনে ঘর, একটা পেছনে ঘর। পেছনে ঘরের যাওয়ার জন্য এখানে একটা রাস্তা, সামনে তো একদম রোডের উপরে ঢোকা যায় ফট করে। তো স্যার আমাদের ঘরে ঢোকার সময় স্যার বলছে ঢুকবো কি করে, তোমার মা আমার দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছে, মানে আমি কিছু করতে এসেছি এখানে খারাপ কাজ। বলছে তোমার মাকে দেখে কিন্তু আমার সুস্থ মনে হচ্ছে না, তোমার মায়ের চোখটা প্রচুর লাল হয়েছে। আস্তে আস্তে আমিও সেদিনকার রাত্রিবেলায় গিয়ে দেখি মায়ের চোখটা পুরো লাল আর ছলছল করছে। তো আমি খুব তিলক পড়তাম, শিব ঠাকুরের যে অশ্বগন্ধা হয় ওটা পড়তাম, ওটা পরে ধুনো নিয়ে মায়ের ঘরে গিয়েছি। মানে স্যার এগুলো বলেছে একটু ধুনো ফুনো দিয়ে আসবে, একটু কপ্পুর ফপ্পুর জ্বালিয়ে আসবে, যদি কিছু হয় তখন বলবো আমাকে। নিয়ে গিয়েছি। আর সাথে আমার একটা বান্ধবী ছিল, মানে আমি একা একা পারবো না, ঠিক আছে, বান্ধবীকে ডেকেছি। ও বেশ, আমি যখনই ডাকতাম তখনই চলে আসতো। গিয়েছি, দরজাটা জাস্ট খুলেছি, এইরকম করে জাস্ট এইভাবে তাকাচ্ছে, ঠিক আছে। আমিটা মানে কোনো রকম ঠাকুরের নাম বলতে বলতে এরকম করে দিচ্ছি, হাসছে, অলরেডি হাসা স্টার্ট হয়ে গেছে। রুম্পা তো পালিয়ে গেছে, মানে যে আমার বান্ধবী তো পালিয়ে গেছে। আমি ভাবছি আমি কি করব এখন, ঠিক আছে আমি দিচ্ছি, বাট আমাকে কিছু করেনি, আমি এরকম করেছি। করার পর আমি বেরিয়ে চলে এসেছি। আমি বাবাকে বলছি জানো বাবা এরকম মা হাসছিল, খুব ভয় লাগছে। আমার বাবা বিশ্বাস করছে না, বাবা বলছে কিছু হবে না। এবার আমি স্যারকে বললাম, স্যার বলছে কি আমি একজনের নাম্বার দেবো, তুমি তার কাছে যাও, তুমি দেখো গিয়ে কি বলে। আমি ভাবছি যাওয়াটা কি উচিত হবে, তো আমি গিয়েছি। উনি আমাকে বলেছে তোমার বাড়ির মাটি নিয়ে আসবে, ওই মাটি আনতে বলেছে, মাটি নিয়ে গিয়েছি। উনি বলছে কেউ একজন আছে
যে তোমার মাকে, মানে উনি একদম ফালতু একজন ছিল, ঠিক আছে, কিছু করতে পারিনি, শুধু টাকা চেয়েছে। আমার বিশ্বাস হয়নি ওনার কথা, তাই জন্য আমি চলে এসেছি। ঠিক আছে, বলছে কিছু একটা আছে, হ্যাঁ বলছে কিছু একটা আছে ওই বাড়িতে, যে তোমার মাকে ধরেছে, খুব সহজে কিন্তু ছাড়বে না, তোমার মাকে কিন্তু ধরেই রাখবে, ওই জন্য বাড়িটাকে পুরো বাঁধাতে হবে যাতে তোমার মাকে এফেক্ট না, বড় টাকার ফর্দ দিয়েছে। হ্যাঁ বড়, মানে সেই 21-22 হাজার টাকা। আমার কাছে সম্ভব না। আর কিছুদিন আগে লকডাউনটা জাস্ট ওপেন হলো, আমার বাবাকে বললে বাবা তো দেবেই না, ঠিক আছে, মানে যেটুকু করতে হবে আমার সামর্থ্যের মধ্যেই করতে হবে। তো আমি আবার কি করলাম, আমি ভাবলাম ভাই চ মাকে আমরা ডেকে এই ঘরে নিয়ে আসি, গোপাল ঠাকুরের সামনে বসে, সবাই তো বলে আমাদের গোপাল জাগ্রত, নিয়ে আসি। মাকে সেই জোর জবস্তি নাইটি ফাইটি ছিঁড়ে নিয়ে এসেছি, তুমি এখানে বসতেই হবে। বসে যে গোপালটাকে কোলে দিয়েছি, ফেলিয়ে দৌড়, কি দৌড়, মানে পুরো ঘর থেকে বেরিয়ে পেছনের ঘরে। আমি বলছি হ্যাঁ, আমি বলছি ভাই আমি আর যেতে পারবো না। দিদুন হাঁটতে পারতো না, একদিকটা কিন্তু পুরো লাগা, আর দিদুন খুব উঁচু লম্বা একটা মানুষ, ঠিক আছে, কাঁধে করে নিয়ে ল্যাচটাতে ওই বাড়িতে যাচ্ছে, সেই ওই বাড়িতে কিন্তু, মানে যেখানে দিদুন থাকতো ওই বাড়িতে গিয়ে দিদুনের সাথে আমার মা থাকবে। মা বলছে তোমাদের সাথে থাকবো না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, তোমার সাথে আমি থাকবো না, আমি আমার মাকে নিয়ে ওই বাড়িতে থাকবো। ওই বাড়িতে ওরকম ল্যাচড়াতে যাচ্ছে। এবার আমার বাবা মাকে আটকেছে, যে তুমি যদি যাও তোমার মাকে কিন্তু আমি মেরে ফেলবো। রাগে, একটা মানুষ রাগে বলছে তুমি যদি যাও তোমার মাকে মেরে ফেলবো, চুপচাপ তোমার মাকে ঘরে ঢুকিয়ে ঘরে থাকো। যে এটা বলেছে ভয়ে লেগে গেছে, জানি না দিদুনকে আবার দিদুনের ঘরে দিয়ে বলছে, দিদুনকে এভাবে বলছে তুমি আজকে এখানে থাকো, আমি ঠিক আসবো তোমার কাছে, এরকম করে বলছে। মা আমাদের ঘরে এলো, আমি যে ঘরে ঘুমাই সে ঘরে তো গোপাল রয়েছে। এবার আমি তখন না, ওই যে কুকুরটা ছিল না, যে কুকুরটার কথা বললাম, ওই কুকুরটা অলরেডি মারা গেছে কিন্তু। হ্যাঁ, কি করে মারা গেছিল? হঠাৎ মানে ওকে না ছাড়া হতো, একাই টয়লেট পটি করে চলে আসতো বাড়িতে। যে টয়লেট পটি করে এসে দেখি পুরো জিভটা নীল, মানে আমরা ভেবেছি কেউ বিষ খাইয়ে দিয়েছে, ঠিক আছে, বাট ওই কুকুরটা মারা গেছিল। বাট ওই টাইমটা আমার মা খুব কেঁদেছে, আমরা সবাই কেঁদেছি। তো মা যেদিনকার আসে আমাদের ঘরে শোবে বলে, মা তো একটু অন্য টাইপেরই, কিছু খাচ্ছে না, দাচ্ছে না, রোগা হয়ে গেছে, ঠিক আছে। তুমি যদি না দেখো না গৌরবদা, তুমি বিশ্বাস করবে না, মায়ের চোখগুলো কথা বলতো। ওটা আমার মা না, যে সেটা আমি পুরো বুঝতে পারছি, ওটা আমার মা না। মা ওই কোনায় শুয়েছে, মাঝখানে আমি জ্যাকিকে শুয়েছি, তার পাশে আমি শুয়েছি। আমি ভাইকে বললাম ভাই আয় একটু আমার সাথে শো, ভাই তো ভয় পাচ্ছে, ও আসবেই না, বলছে না আমি বাবার সাথেই শোবো। ওকে নিয়ে এসেছিলাম ভাইকে এরকম করে বলছে আয় শুবি, তোকে মেরে ফেলবো, আয় শুবি আমার পাশে, আয় মেরে ফেলবো। ভাই তো ওই শুনে তো দৌড় বাবার কাছে, শোবে না। এবার বলছে ইমা ও কি ভয় পেয়ে গেল, তো আমারই ছেলে, আমি ওকে কেন মারবো, এরকম করছে, মানে নিজেই জানে না নিজে কি বলছে। এবার কি হয়েছে, রাত্রিবেলা আমি খুব ভয়ে শুয়েছি, জীবন নিয়ে শুয়েছি রীতিমতন, ঠাকুরের টিপ পরে গঙ্গা জল ছিটিয়ে ফিটিয়ে সারা ঘরে ছিটিয়ে আমি শুয়েছি, ঠিক আছে। মানে শুনতে হাসির লাগছে, কিন্তু সিচুয়েশনটা যে আমার সাথে হয়েছিল আমি জানি কি হয়েছিল। হ্যাঁ, জ্যাকিকে শুয়েছি, জ্যাকি শুচ্ছে না, যে কুকুর শুয়ে পড়ে, ও বারবার উঠে ওই ঘরে দৌড় দিচ্ছে, আমি বারবার টেনে নিয়ে আসছি। রাত্রিবেলা দেখি জ্যাকি নেই আমার পাশে, মা এরকম করে তাকিয়ে রয়েছে আমার দিকে বড় বড় চোখ করে, আর লাল বাল্ব জ্বলছিল, হ্যাঁ লাল না একটু রানি টাইপের কালারের বাল্ব, মা দিকে তাকিয়ে রয়েছে। আমি যে টয়লেটে উঠবো, লাইটটা জ্বালিয়ে, বেড সুইচ ছিল, লাইটটা জ্বালিয়েছি। আমি বলছি তুমি ঘুমাবা না, তোমার চোখে কি ঘুম নেই? বলছে তুই ঘুমা না তোর মতো, আমি তো তোকে দেখছি কতবার বাড়তে পারিস। তারপরে ভয় লাগে না এগুলো? তারপরেও যে এগুলো তো শুনেই তো মানুষ হার্ট ফেল করে যাবে। এই তার পাশে শোয়াটা যে কি ডেঞ্জারাস, যে আমি শুয়েছি এই বুঝে কিছু করে দিল। আমি সেদিনকে আমার জীবনটা হাতে নিয়ে তখন আর নিজের মা বলে মনে হবে না, তখন একদম অচেনা, সত্যি মনে হচ্ছিল না। কিন্তু ওই যে মা নেই যে আমার পাশে অতদিন, ওটাও খারাপ লাগছিল খুব, ওটাও আমি মেনে নিতে পারছিলাম না। এবার কি হয়, আমি আবার টয়লেট করে এসে শুই, আমি ধুতে আজকে এখন লাইটটা জ্বালিয়েই শোবো, আর বন্ধ করবো না। এমনি আমি বাবাকে আবার নক করে এসেছি, বাবা মা কিন্তু এখনো ঘুমায়নি, তুমি কিন্তু দেখো আমার কিছু হলে চিৎকার ফিৎকার করলে এসো কিন্তু। এবার দেখো ওই ঘরটা হচ্ছে এতটাই ছোট, মানে ছোট বলতে কি, মানে বেডটা হচ্ছে 4 জনেরই, বাট 4 জন ওই গরমের মধ্যে গুতি করে শোয়ার মতন না, ঠিক আছে। আর আমাদের বাড়িতে এসি নেই, ঠিক আছে। তাই মা বাবা পাশের রুমেই শুয়ে রয়েছে, টয়লেটে গেলে রুমটা দেখা যাবে, এরকম একটা ব্যাপার। তো আমি নক করে এসেছি, আমার ভাইও ঘুমায়নি কিন্তু তখনও পর্যন্ত। আমার ভাই বলছে দিদি আমার ভয় করছে, তুই এই ঘরে চলে আয়। আমি বলছি জ্যাকি কোথায়? বলছে জ্যাকি তো কখন এই ঘরে চলে এসেছে, তুই টের পাসনি? আমি বলছি না আমি টের পাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমি বলছি মা, আমি এই ঘরে এসে বলছি মা তুমি ঘুমিয়ে পড়ো, এরকম করো না মা, আমাদেরও তো খারাপ লাগে বলো, তুমি তো আমাদেরকে, আমি বলছি তোদেরকে তো আমি ভালোবাসি, তোরাই তো আমাকে ভালোবাসছিস না।
এরকম করে বলছে। মাও দেখি কাঁদছে। আমার কি হচ্ছে, একসময় এই কথা আর এক সময় এই কথা, আমি কোনটা নেব? তো আমার বাবা যেখানে যেত তো সেখানে আমি যাই একটা দাদুর কাছে। তো ওনাকে গিয়ে আমি সমস্ত কথাটা খুলে বলি, ঠিক আছে, দুপুরবেলায় যাই, গিয়ে সমস্ত কথা খুলে বলি। উনি আমাকে বললো বুঝেছি, আমি সবকিছুই বুঝেছি, তো দিদুনের সাথে কিন্তু কেউ নেই। কিন্তু আমি তাহলে এটা কেন হচ্ছে? দিদুনের সাথে যখন কেউ নেই তাহলে আমার মাকে কেন ধরে দিদুনকে ভালোবাসছে? বলছে তোদের বাড়িতে কি একটু যাবো আমি? আমি হ্যাঁ চলো, ঠিক আছে। আমি কি কিন্তু তুমি আমার বাবাকে বলো না, কিন্তু আমি এখানে এসে তাহলে কিন্তু আমার বাবা খুব মারবে আমাকে, ঠিক আছে, আমি বাবাকে প্লিজ বলো না। বলছে কি তাহলে আমি কি করে যাবো, তোর বাবা তো দেখতেই পাবে। আমি ঠিক আছে, আমি তোমাকে ফোন করবো, যখন আমার বাবা থাকবে না তখন ফোন করবো। এবার উনি এসেছে আমাদের বাড়িতে, আমার মারা ওই ঘরে। উনি এসে জাস্ট আমার ঘরে বসেছে, বলছে তোর ঘরটা তো বেশ ভালোই আছে, কিছু তো মনে হচ্ছে না। আমি তুমি আমার পেছনের ঘরে চলো। গেছে, আমার মা বুঝে গেছে, দরজা মরজা খুলে যে কে কে কি হয়েছে, কাকে নিয়ে এসেছিস? নর্মাল কোনো উল্টোপাল্টা কিছু বিহেভিয়ার করেনি। কাকে নিয়ে এসেছিস? কে? আমি তুমি চিনতে পারছো না? তো দাদু। বলছে কি করতে এসেছে? কি হয়েছে? কিছু হয়েছে? কাউকে খুঁজছেন? ওর বাবা তো নেই, ওর বাবা তো কাজে গেছে, এরকম করে বলছে। উনি বেরিয়ে চলে আসে, উনি আমাকে বলছে যে রয়েছে সে কিন্তু আসা যাওয়া করছে, সে কিন্তু স্টিল নয় এই বাড়িতে, ঠিক আছে। আমাকে বলছে কোন টাইমটা বেশি তোদের ঝামেলা হচ্ছে বাড়িতে? আমি যে রাত্রিবেলার দিকটা, ঠিক ওই 7টার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে ঝামেলা, মানে প্রায় ঝামেলা হচ্ছে, নাহলে আমার মায়ের অদ্ভুত জিনিস, আবার সকালবেলা থেকে আবার নর্মাল হয়ে যাচ্ছে, ঠিক আছে জিনিসটা। বলছে সে কিন্তু স্টিল নয়, আর সে এই বাড়িতে বেশি ঢুকতেও পারছে না, জিনিসটা আসা যাওয়া করছে, জিনিসটা ভালো না। আমি জিনিসটা কি তুমি আগে বলো। বলছে দেখো জিনিসটা তো, তুমি তো বাচ্চা মানুষ, তোমাকে আমি কি বোঝাবো, তোমার বাবার সাথে কথা বলবো ওখানে। এবার আমি বাবার থ্রুতে আমি জানতে পারি দিদুনের ছোটবেলায় যে বিয়ে হয়েছে, দিদুনের হচ্ছে বাংলাদেশে, মানে দিদুনকে কেউ একজন ভালোবাসতো, ঠিক আছে, কেউ একজন ভালোবাসতো, বাট সেটা দিদুনের জাতের ছিল না। তো সে কোনো কারণে তার মৃত্যু হয়, কোনো কারণে, এমন না যে মানে সে সুইসাইড করে, এমন কিছুই না, কোনো কারণে মৃত্যু হয়, ঠিক আছে। এবার হচ্ছে সেই কারণে ওটা আসতে পারে জিনিসটা, এটা একটা উনি বললো। আর বাবাকে এটাও বলেছে যে ওই যে বাড়িটায় দিদুনরা ছিল ওই বাড়িটার আবহাওয়াও আসতে পারে এই বাড়িতে। আর আমাদের পরিস্থিতিটা কিন্তু খুব ডাউন হয়ে গিয়েছিল, মানে তখন আমাদের বাবা যে মানুষটা হচ্ছে হুট করে যখন যার টাকা চাইবে বার করে দিতে পারে, সেই টাইমটা কিন্তু আমাদের ওই পরিস্থিতিটা ছিল না। হুট করে টাকা বলছে বার করে দিতে পারবে, খুব ভেবে চিন্তায় আমাদের টাকা বার করতে হবে, এমন সিচুয়েশন হয়ে গেছিলো। আর আমার বাবার কাজ বাজ খুব ডাউন হয়ে গেছিলো, খুবই ডাউন, মানে সে সিচুয়েশনটা, মানে একটা মানুষ যখন হাই লেভেলে থাকে তখন সে নিচু লেভেলে কিন্তু দেখতে পারে না, যখন সে মানুষটা নিচু লেভেলে চলে আসে না তখন ভাবে কি তার পরিস্থিতি এসেছে। মানে আমার একটা টিচারের ফিস দিতে গেলেও 10 বার ভাবতে হচ্ছে, 10 দিন লেট হচ্ছে, যেখানে আমার বাবা আগে দিয়ে দেয় সবকিছু, এমন সিচুয়েশন চলে এসেছিল। উনি এসেছিল আমাদের বাড়িতে, সমস্তটা কিছু দেখেছে। তো উনি আমাকে বলেছে দেখো মনা, আমি একটা তাবিজ করে দিতে পারি, যার কারণে তোমার মায়ের ভেতরে আর যে আসছে সে আর আসবে না। আমি বললাম করে দিলে তো ভালোই হয়, কিন্তু আমার বাবার কাছে আমি টাকা চাইতে পারবো না। বলছে তোমার বাবার কাছে আমি বলেছি কথাগুলো, তোমার বাবা কিন্তু বিশ্বাসও করেনি, তোমার বাবা লাইটলি নিয়েছে, শোনার কথা শুনেছে, তারপর আর কিছু বলেনি আমাকে, ঠিক আছে। তো আমি তোমাকে বলছি একটা তাবিজ করে দিতে পারি, আমি বুঝতে পেরেছি তোমাদের সিচুয়েশনটা কেমন চলছে, কিন্তু তাবিজটা করাতে যেটুকু টাকা লাগবে আমাকে ওটুকু দিতেই হবে। তো উনি বেশি ডিমান্ড করেনি, মাত্র 500 বলেছিল। আমি বলেছি ঠিক আছে, যেই করে হোক আমি জোগাড় করে নেবো। তো জোগাড় করে আমি গিয়েছি ওনার কাছে, উনি আমাকে দিয়েছে একটা জিনিস। উনি আমাকে বলেছে পূর্ব দিকে মুখ করে তুমি তোমার মাকে, তোমার মা যাতে স্বাভাবিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, সেগুলো তুমি কামনা করে ওটা একটা কৌটোর মধ্যে অন্ধকার জায়গায় 7 দিন রেখে গঙ্গার জলে দিয়ে আসবে, পেছন ঘুরে আর ওটা তাকাবে না। আমি ওটা জিনিসটা করার পর আমার মা একদম নর্মাল হয়ে গেল, কিন্তু আমার মা যেমন ছিল ওরকম কিন্তু নেই, মানে মায়ের মেন্টালি একটু এফেক্ট হয়ে গেছে। মানে করার পর মা একদম নর্মাল, মা আমাদেরকে ভালোবাসছে, দিদুনকেও দেখছে, যেমন নর্মাল সবকিছু ছিল ওরকম নর্মাল হয়ে গেছে, ঠিক আছে। দিদুনকেও ভালোবাসছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু আমার মায়ের মাথা একটু এফেক্ট হয়েছে। এফেক্টটা কেমন হয়েছে, মা একটুতেই সবকিছু ভুলে যায়, তাই এখন জিনিসটা একটু নর্মাল হয়েছে, একটুতেই সব ঠিক আছে। না এটা হতেই পারে, যে কোনো পজিশনের ক্ষেত্রেই কিছু না কিছু এফেক্ট ফেলে যায়। এবার তো ওই জিনিসটাও তো আমরা নিতে পারছি না, আমার মা এরকম কেন হয়ে গেল, ঠিক আছে, ডক্টর দেখাতে হবে, যাই হোক এরকম হলো। এবার আমি আমার দিদুনের একটু মারা যাওয়াটা বলি। তো তখনও অবধি আমাদের পুরো একদম সবকিছু নর্মাল, কিন্তু আমার বাবার অবস্থাটা কিন্তু তখনো পর্যন্ত ঠিক হয়নি, বাবার অবস্থাটা তখনো পর্যন্ত খারাপ। আমার দিদুন যখন মারা যায়, দিদুনের মারা যাওয়াটা দেখার মানে আমি কোনোদিনও ওরকম মারা যাওয়া দেখিনি,
আমার দিদুন অনবরত কারোর সাথে কথা বলতো আর কাঁদতো, ঠিক আছে, হা হা করে কাঁদতো। আমরা যেটা হাসি নিতাম কিন্তু ওটা হাসতো না, ওটা কাঁদতো। আমাদের কলপারে যখন আমি বাসন রাখতে যাই তখন আমি শুনছি দিদুন কাঁদছে, এমন করে কাঁদছে না, মানে দিদুনের খুব কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে দিদুন নিতে পারছে না। আমি মাকে বলছি, মা দেখো দিদুন ওরকম কাঁদছে, আমার খুব খারাপ লাগছে গো। আমরাও কেঁদে দিতাম, এতটাই কাঁদতো। আর উনি তো কথা বলতে পারতো না, খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছিল, খেত না ঠিকঠাক, বিশেষ করে তো মাছ মাংস হলে একটু খেত, নাহলে খেত না, ঠিক আছে, খাওয়া দাওয়াটা বন্ধ করে দেয়। মা দিদুনকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতো, যাতে ওরকম না কাঁদে, যেহেতু পাশে ঠাম্মা 10 রকম কথা বলবে, তাই জন্য হচ্ছে কি ওরকম ঘুম পাড়িয়ে রাখতো। এবার একদিন হঠাৎ, আমার বাবার লেবার রয়েছে, অনেক লেবার, তো একটা লেবার অনেকটা আমার মামার মতন দেখতে। তো আমার দিদুন রোদে বসে মানে লাইক ভেবেছে ওটা আমার মামা। মানে চোখে স্পষ্ট দেখতো না, চোখটাও খারাপ হয়ে গিয়েছিল। মামা ভেবে কাঁদছে, আবার কান্না, ওরকম কান্না, ঠিক আছে। 3 দিন তোড়পেছে, মানে এমন ভাবে তোড়পেছে না, মানে শরীরটা পুরো বেঁকে গিয়েছিল, জেড যেমন হয় ওরকম জেড হয়ে গিয়েছিল, পুরো মুখ উল্টো দিকে, পা উল্টো দিকে, কোমরটা পুরো এরকম পুরো জেড হয়ে গিয়েছিল। আমরা সবাই প্রে করছিলাম কখন উনি মারা যাবে, এত কষ্ট কেন পাচ্ছে। উনি এত কষ্ট পেয়েছে না, কি বলবো। তারপরে উনি মারা যায়, আমার মামাকে ডাকা হয়, তোর মা মারা গেছে, তুই এসে দেখে যা। এসে শ্মশান অবধি ভালো মতন গেল, কোথার থেকে মদ ফদ খেয়ে এসে, আমার বাবাও গিয়েছিল শ্মশানে, আমার মা যেতে পারেনি, ব্যক্তিগত কোনো একটা কারণ ছিল, তাই জন্য যেতে পারেনি, আমিও যাইনি, ঠিক আছে। এবার যখন আমার মামা শ্মশানে যায়, তোমার এই ঘটনাটা যখন তোমার মামা শুনবেন, তখন তোমার সেটা আমি বলছি, থাকবে না? মামা নেই, বলতে গেলে ওরকম ভাবে নেই, ওরকম সিচুয়েশনে নেই। মামা আমাকে চিনতে পারে না, মানে কাউকে চিনতে পারে না, ওরা পুরো আলাদা হয়ে গেছে, ডিটাচ। মামা কারোর সাথে থাকে না, একা থাকে। ইনফ্যাক্ট বাড়িও নেই, বাড়িটাও বিক্রি হয়ে গেছে। আমি সেটা অবধি আসি, একটু বলি। এবার কি হয়েছে, ওই মরার ওখানে গিয়ে দিদুনের মানে খাটের মধ্যে লাথি মারছে মামা, লাথি মেরে বলছে, তুই আমাকে খুব জ্বালিয়েছিলিস। আমার বাবার সাথে মামার ওখানে ঝামেলা লেগে যায়। বাবা তো ডিসাইড করে আমি মুখে আগুন দেবো, এরকম ছেলে দরকার নেই, এতদিন যখন দেখেনি, আমি দেখেছি, আমিই করবো সবকিছু। এবার আমার বাবা তো, যেহেতু আমার বাবার অনেক কটা পার্টি রয়েছে, পার্টির বাড়ি কাজ ধরা রয়েছে, এবার সেখানে তো যেতে হবে, সেখানে তো ওই বস্ত্র পরে সবসময় যাওয়া যায় না, ওই টাইমটা তো ছুটি নিতে হয়, কেন কি ওই টাইমটায় অনেক কাজ থাকে, তাই না, ওগুলো তো করতে হবে সময়ের মতন। তো এবার তারপরে মানে বাবা শান্ত হয়, বাবাকে সবাই শান্ত করে, ওকে সবাই শান্ত করে। এবার যখন হয় না, ওই মানে চুল্লিতে ঢোকানোর আগে স্নান করায় গঙ্গায়, তখন স্নান করানোর সময় বলেছে নাইটিটাকে খুলতে, ধরে এভাবে ছিঁড়ে বুকের উপরে মাথা রেখে এভাবে ঠুকছে, তুই খুব জ্বালিয়েছিস আমাকে। বাবা আবার দেখে মানে ফায়ার হয়ে যায়, ঠিক আছে, বাবা মারবেই আবার, ঠিক আছে। তারপর সবাইকে শান্তশিষ্ট করে, তারপরে ওই মুখে আগুন দিতে হয় ওই টাইমটা। এটা আমার শোনা কথা, এটা আমি চোখে দেখিনি, আমার সবাই ওখানে ছিল যারা, তারা বলেছে মুখে আগুন দেওয়ার সময় যে মন্ত্রটা বলছে সব উল্টো বলছে, সোজা বলছে না, কিন্তু পুরো, হ্যাঁ পুরো উল্টো বলছে, মানে পুরো স্পষ্ট উল্টো বলেছে, পুরো কিন্তু সোজা, মানে মাঝখান থেকেও বলেনি, পুরো পেছন থেকে বলেছে। এবার যখন দিদুন মারা যায় না, আমাদের বাড়িতে একটু গা ছমছমে ব্যাপার ছিল। এবার কি হয়েছে, এবার তার আগের কথাটা বলি। তার আগে হচ্ছে কি, আমার দিদুন যে বাড়িটায় ছিল সে বাড়িটা অলরেডি বিক্রি হয়ে যায়। বিক্রি কেমন ভাবে হয়, কাগজপত্র ছিল না। তো আমার দিদুন বলেছে, যখন তখন দিদুন কথা বলতে পারতো, তখন দিদুন বলেছে, যখন আমার ছেলে কেউ দেখেনি, বাড়িটা সম্পূর্ণ আমার মেয়ের থাকবে, তো আমি চাই মেয়ের, ঠিক আছে। তখন আমার মা বলছে, তোমার ট্রিটমেন্ট করতে এতগুলো টাকা বেরিয়ে যাচ্ছে, তো বাড়িটা বিক্রি করে তোমার ট্রিটমেন্ট করি, তুমি যাতে সুস্থ হও। তো বাড়িটা বিক্রি করা হয়, কিন্তু আমার মা মামিদেরকে বলেছে, তোমরা আসো, এসে তোমরা অর্ধেকটা নাও, আমরা অর্ধেকটা নিই, ঠিক আছে। তো ওরা রাজি হয়নি, ঠিক আছে। ওই মানে বাড়িটা খুব কষ্ট করে বিক্রি হয়, মানে যাদের কাছ থেকে কিনেছে তারাই ওটা নিয়ে নিয়েছে, মানে কারোর কাছে বিক্রি করতে পারছিল না। ইনফ্যাক্ট এখন আমি ওই রাস্তা দিয়ে যাই, যখন দেখি পুরো ওই জায়গাটা শ্মশান বলে না, মানে সেই বড় বড় কচু বাগান হয়ে একাকার হয়ে, মানে দেখলে কেমন একটা গাছ, মানে মনেই হবে না যে একটা সময় এখানে কেউ থাকতো, মানে সে কত একটা হ্যাপি ফ্যামিলি ছিল, দেখলে মনে হবে না, সত্যি মনে হবে না। আর খুব ওই জায়গাটা খুব বাজে, জানো তো, পাশের যে উনি বলেছিলেন না, পুরোটা জায়গাটা জুড়ে শুনবে কেউ নেই, মানে কেউ শান্তিতে থাকতে পারে না, সত্যি কেউ নেই, ওই পিশাচের জন্য, সিরিয়াসলি। আর ওই জমিটা নিয়ে যারা বাড়ি করছে তাদের সবার ডাউন হয়, কারোর আপ। হ্যাঁ, বাস্তু ভিটে, মানে এটা তো প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা। তুমি কোন ভিটের উপর তুমি তোমার বাড়ি বানাচ্ছ,
মানে কোন জমির ওপর তুমি তোমার বাড়ি বানাচ্ছ এটা প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট, মানে বাস্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আর ওই জায়গাটা এমন একটা জায়গা না, মানে তুমি যখন যাবে না ওই জায়গাটায় তুমি বুঝতে পারবে না ওখানে কিছু একটা আছে। লাইক আমি খুব ফিল করি কোথায় পজিটিভ জিনিস আছে, কোথায় মানে খারাপ জিনিস আছে। আর ওই জায়গাটা প্রচুর বাজে। ওই জায়গাটা জুড়ে যারা যারা বাড়ি কিনেছে করেছে, হয়তো কম জমিতে মানে কম টাকায় পাওয়া যায় জায়গাটা, বাট একদম ভালো না, একদমই ভালো না। ইনফ্যাক্ট ওই টাকাটা দিয়ে যে আমার মা আমার বাবার ব্যবসাতে দিয়েছিল, আমাদের ব্যবসাটাও কিন্তু ডাউনেই গেছে, আপ কিন্তু হয়নি। না না ঠিক, এটা হয়। ইনফ্যাক্ট আমাদের বাড়িও করেছে সামনে, আমাদের বাড়িটা করার পর কিন্তু অনেক ঝুটঝামেলা হয়েছে। এই জন্য এখনকার দিনে যত বড় বড় হচ্ছে ফ্ল্যাট হয় বা সমস্ত এই যে আবাসন গুলো হচ্ছে, বড় বড় প্রজেক্টস হচ্ছে, সেই সমস্ত জায়গায় একজন বাস্তু কনসালটেন্টকে দিয়ে দেয়, যে বাস্তু কনসালটেশন সহ আপনি ফ্ল্যাট কিনতে পারবেন। হ্যাঁ, ওই জিনিসটাই একটা বাজে। ওই জায়গাটা বিক্রি করে এটা করাটা আমার মতে উচিত হয়নি। তখন তো আমি অতটা বুঝতাম না, তখন তাহলে আমি বাধা দিতাম, বাট উচিত হয়। মানে ওই বাড়ির এক একটা ইট অভিশপ্ত আমার লাইক মনে হয়, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি হয়তো দিদুন আমাদের বাড়িতে থাকতো, কিন্তু আমি দিদুনকে খুব একটা পছন্দ করতাম না। ওই জিনিসটা কি ছিল যেটা ছোটবেলায় বিয়ের সময়? হ্যাঁ, আমি সেটাই বলি, ওটা আমাকে কেউ বলেনি, ঠিক আছে। মানে আমাকে জাস্ট এইটুকুই আমি জানি, আমার ঠাম্মার কাছ থেকে শোনা, ওই যে ওখানে গত মানে 100 বছর হলেও ওখানে আগে কবর দেওয়া হতো। আর ওখানে হচ্ছে যে মানে ছোট বাচ্চাদেরকে কবর দেওয়া হতো, যারা হচ্ছে 5 বছরের নিচে, যারা হয়তো হঠাৎ মৃত্যু হলো, ওরকম বাচ্চাদেরকে ওখানে কবর দেওয়া হতো। আর লাইক ওই জায়গাটা একদম ভালো না। আর যে হচ্ছে আমাদের বাড়িতে এসেছিল, সে কিন্তু দিদুনের সাথেই এসেছিল। যখন দিদুন যায়, দিদুনকে সাথে নিয়ে যায়। ওই ঘটনাটা ঘটার 1 বছর বা 6 মাসের মধ্যে আমার দিদুন মারা যায়। কিন্তু যখন ওই তাবিজটা আমি বাড়িতে নিয়ে আসি, আমি ওই জিনিসটা করি, তার কিছুদিনের মধ্যে আমার দিদুন মারা যায়। মা কেমন আছে? আমার মা সুস্থ, ওই একটু মেন্টালি প্রবলেম, একটু ডিসব্যালেন্স, মানে একটুতেই উত্তেজিত হয়ে যায়, একটুতেই ভেঙে পড়ে, এই জিনিসটা রয়েছে। আর বাবা ভীষণ মানে স্ট্রং, ভীষণ মানে কিছু হার মানবে না। অনেক কঠিন সময় গেছে তাহলে ওদের ফ্যামিলির। ভীষণ আমার শুনে খুবই খারাপ লাগলো, মানে দিস ইজ আ ভেরি প্যাথেটিক ঘটনা। মানে ওই বাড়িটা ঘটনাটা লাইক আমাদের বাড়ির একটু হলেও এফেক্ট পড়েছে 100%, তাই না? ওই জিনিসটা যেহেতু আমার ভাই রয়েছে ফিউচারে, আমার ভাইটার জন্য ভাবি মাঝে মাঝে, ওটাই, আর কিছুই না, ব্যাস। আর জানো তো লাইফটা ছোট না, অনেকটা বড়। আমি অনেক কিছু শিখেছি এইটুকু টাইমের মধ্যে দিয়ে, যে টাকা থাকলেই সব হয়ে যায় না। না না না, সুখ শান্তি সবার আগে, সুখ শান্তি সবার আগে। মেন্টালি তাহলে টাকা পয়সার কোনো ভ্যালুই নেই। সিরিয়াসলি মেন্টালি যে সাপোর্ট করার মতন, আমি যখন ভাববো মা বাবা তো করবে, বাবা হয়তো করে, মায়ের থেকে বেশিটা আমি চাই মা সেটা করতে পারে, কারণ মা নিজেই বুঝে উঠতে পারে না এখন আর সেটা সম্ভব না। কারণ প্রত্যেকটা মানুষেরই জীবনের সাথে সাথে মানুষ বদলাতে থাকে বয়সের সাথে সাথে। তো যেই সময়টার মধ্যে দিয়ে গেছে, সেই সময়টা সত্যি খুব খারাপ, এবং এরকম সময় কারোরই জীবনে আসুক এটা আমরা কখনোই চাই না। যাই হোক, থ্যাঙ্কস আ লট ফর কামিং হিয়ার প্রীতি। ঘটনাটা খুব সুন্দর করে সাজিয়ে বলেছো, কিন্তু ঘটনাটা ইজ ভেরি পেইনফুল। এমন ঘটনা এর পরবর্তীকালে কখনো কোনো সমস্যা থাকলে ডেফিনেটলি তুমি রিচ আউট করতে পারো। আমরা যতটা সম্ভব চেষ্টা করব সমস্ত রকম ভাবে হেল্প করার। এবং আপনারাও যারা যারা এই পডকাস্টে আসতে চান তাদেরকে বলি 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ভয়েস করে পাঠিয়ে দিন আমাদের ঘটনা, এবং আপনার ঘটনা আমাদের পছন্দ হলে আমরা শোনাবো আপনার ঘটনা পৃথিবীর বুকে থাকা সমগ্র বাঙালিকে। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আজ আমার গেস্ট প্রীতি, এবং ক্যামেরার উল্টো দিকে কৌশিক। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।